দেখি একাদশ মার্কেটিং ক্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একাদশ মার্কেটিং। জি জি। আচ্ছা আচ্ছা, আমি লাইনে আছি, আপনি দেখে আমাকে তো লাইনে আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। 2020-21 সালের শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো সবাই? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, যেখানে আছো, যেভাবে আছো এবং যে অবস্থায় আছো। তোমাদেরকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রিনা আক্তার, মার্কেটিং বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখন যে মহাদুর্যোগ চলছে সে ব্যাপারে তোমাদেরকে নতুন করে কিছু বলার নেই। অনেক দিন ধরে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো, টেলিভিশনে প্রচার হচ্ছে, সেটাও দেখছো। আমি আশা করব তোমরা যথেষ্ট বড় হয়েছো এবং তোমাদের বুদ্ধি হয়েছে, সুতরাং যেভাবে ভালো থাকা যায় সব রকমের তোমরা সেই প্রচেষ্টা করবে, নিজেরা ভালো থাকবে এবং পরিবারকে ভালো রাখবে। তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে কিন্তু আজকে আমার প্রথম ক্লাস। আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রোডাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং বা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র। তো প্রথম পত্রের চ্যাপ্টার 2 নিয়ে আজকে আলোচনা করব। চ্যাপ্টার 2-তে রয়েছে, দেখো, ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা উৎপাদনের উপকরণ। ডিয়ার স্টুডেন্টস, তোমরা জয়েন করে ফেলো এবং তোমাদের সাথে তোমাদের ফ্রেন্ডরা যারা আছে তাদেরকেও জয়েন করতে বলো। তো দেখো, আমি আবারও শুরু করছি যে চ্যাপ্টার 2-তে রয়েছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, উৎপাদনের উপকরণ। তো উৎপাদনের উপকরণ সম্পর্কে জানার আগে প্রথমে আমরা একটু জেনে নেব যে উৎপাদন কি, উৎপাদনের ধারণা সম্পর্কে। তোমরা চ্যাপ্টার 1-এ উৎপাদন সম্পর্কে জেনেছো, তারপরেও আমি আজকে আবার একটু আলোচনা করছি। দেখো, উৎপাদন বলতে কি বোঝায়? সাধারণভাবে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, তোমরা জানো। কিন্তু প্রকৃতপক্ষে মানুষ কিন্তু কিছুই সৃষ্টি করতে পারে না, কেবলমাত্র প্রকৃতি প্রদত্ত দ্রব্যের রূপ, আকার, আকৃতি, অবস্থার পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করতে পারে। এই বিষয়টিকে অর্থনীতিতে কি বলা হয়? উৎপাদন বলা হয়। আমি কি বলছি আবারও দেখো, যে প্রকৃতি প্রদত্ত দ্রব্যের রূপ চেঞ্জ করে উপযোগ সৃষ্টি করা হয়, তাকে বলা হয় উৎপাদন।
তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো যেমন কি বলা হয় সুতা থেকে তুলা থেকে কি করা হয়, সুতা তৈরি করা হয়, সুতা থেকে কি করা হয়, তোমার যে পোশাক পরিচ্ছদ পরছো সেগুলো তৈরি করা হয়। আবার গাছ থেকে কাঠ তৈরি করে সেই কাঠ থেকে কি করে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে। যাই হোক, এবার আসো উৎপাদনের উপকরণ সম্পর্কে। তো দেখো উৎপাদনের উপকরণ, আমি প্রথমে আমরা জানবো যে উৎপাদনের উপকরণ কি বা কাকে বলে। এখানে কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে তোমাদের, যে উৎপাদনের উপকরণ কাকে বলে, তাই না? জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে। তো দেখো উৎপাদন উপকরণ, যে সকল উপাদান ব্যবহারের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয় তাদেরকে উৎপাদনের উপকরণ বলে। আমি আবারও বলছি, দেখো যে সকল উপাদান, সেই উপাদানগুলো কি, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। উৎপাদনের উপাদানকে কয় ভাগে ভাগ করা হয়? উৎপাদনের উপাদানকে কিন্তু 4 ভাগে ভাগ করা হয়। ভূমি, শ্রম, মূলধন, এগুলো ব্যবহারের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয়, তাদেরকে বলা হয় উৎপাদনের উপকরণ। ডিয়ার স্টুডেন্টস, যদি সাউন্ড ক্লিয়ার না থাকে, বুঝতে অসুবিধা হয়, দেখতে অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা আমাকে মেনশন করো, ঠিক আছে? তো দেখো উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, তাই না? আমি আগেও বলেছি যে উৎপাদনের উপকরণ 4টি। এবার আসো ভূমি। তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, চিত্রে দেখো কি কি আছে। সেখানে আছে মাটি, আছে কি গাছপালা আছে, তারপর আছে আকাশ আছে, আবহাওয়া আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তো ভূমি বা ল্যান্ড, হ্যাঁ, সাধারণ কথায় কি বলা হয়, যে সাধারণ কথায় বলা হয় প্রকৃতির সকল দানকে কি বলা হয়, ভূমি বলা হয়। আমি ভূমির কয়েকটি সংজ্ঞা দেব, তোমাদের যে সংজ্ঞাটা মানে মনে থাকবে সেটাই লিখবে। জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে এখানে ভূমি কাকে বলে। তো ভূমি কাকে বলে যদি লিখতে আসে জ্ঞানমূলক প্রশ্ন, তোমরা তো জানো যে তোমাদের সৃজনশীল কোশ্চেন হবে। তো সৃজনশীল কোশ্চেনে তোমাদের 4টা প্রশ্ন থেকে থাকে: জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চ দক্ষতামূলক। তো সেক্ষেত্রে প্রথম কোশ্চেন হচ্ছে, জ্ঞানমূলক কোশ্চেন হচ্ছে ভূমি। তো দেখো ভূমি কাকে বলে। প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে ভূমি বলা হয়। যদি আর একটু ব্যাপকভাবে বলো তাহলে কি বলা যায়, যে সকল প্রাকৃতিক সম্পদের বিনিময় মূল্য আছে যা মানুষের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহৃত হয় এবং উৎপাদন ও ভোগের প্রধান উৎস হিসেবে কাজ করে, তাকে ভূমি বলা হয়। আমি আবারও বলছি, দেখো যদি আরো ব্যাপকভাবে বলো সেক্ষেত্রে যে সকল প্রাকৃতিক সম্পদের বিনিময় মূল্য আছে যা মানুষের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহৃত হয় এবং উৎপাদন ও ভোগের প্রধান উৎস হিসেবে কাজ করে, তাকে ভূমি বলা হয়। এই গেছে দ্বিতীয় সংজ্ঞাটা। আবার অন্যভাবে বলা যায় যে যা মানুষ সৃষ্টি করতে পারে না, বিনাশ করতে পারে না, যার ক্ষয় নেই, যা চিরস্থায়ী, যার উৎপাদন ব্যয় নেই, তাকেও কিন্তু ভূমি বলা হয়। আমি আবারও বলছি যে ভূমি কাকে বলে, যা মানুষ সৃষ্টি করতে পারে না, যার ক্ষয় নেই, যা মানুষ সৃষ্টি করতে পারে না, যার বিনাশ নেই, ক্ষয় নেই, এবং যার উৎপাদন ব্যয় নেই এবং যা চিরস্থায়ী, তাকে বলা হয় ভূমি। এভরিবডি ইজ ক্লিয়ার? আমার মনে হয় সবাই বুঝতে পারছে। এবার যদি ভূমি আসে লিখতে তাহলে তোমরা ইনশাআল্লাহ ভূমি লিখতে পারবে। তো দেখো ভূমি থেকে আমরা যে সব ধারণাগুলো পাই সেগুলো হলো কি, নাম্বার 1, ভূমি হলো প্রকৃতির মৌলিক উপাদান ও অক্ষয় দান। ভূমি হচ্ছে কি, প্রকৃতির মৌলিক উপাদান ও অক্ষয় দান। নাম্বার 2, এটি মানুষ সৃষ্টি করতে পারে না, আমি সংজ্ঞার মধ্যেই বলেছি, এর যোগান সীমাবদ্ধ।
এর উৎপাদন ব্যয় নেই, তারপর হচ্ছে এটি চিরস্থায়ী। এরপরে আসো শ্রম। দেখো শ্রমের দুটো চিত্র দেওয়া আছে। একটা চিত্রে কি করছে, একজন ডক্টর সে কি করছে, সার্ভিস দিচ্ছে। আর একটা চিত্রে হচ্ছে যে একজন শ্রমিক সে কিছু ইট নিয়ে উপরে উঠছে, অর্থাৎ এই ডক্টর যে শ্রম দিচ্ছে সেটা হচ্ছে কি তার মানসিক শ্রম, আর যে যার মাথায় ইট আছে সে হচ্ছে কি কায়িক শ্রম দিচ্ছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে শ্রম কাকে বলে? সাধারণভাবে বলা যায় যে যে কোনো প্রকার মানসিক অথবা শারীরিক পরিশ্রমকে শ্রম বলে। আমি আবারও বলছি যে সাধারণভাবে বলা যায় যে কোনো প্রকার মানসিক অথবা শারীরিক পরিশ্রমকে শ্রম বলে। যদি আর একটু ব্যাপকভাবে বলো তাহলে বলা যায় যে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে, অর্থাৎ অর্থ সম্পদ লাভের জন্য অথবা সরাসরি কোনো উপকরণ বা সুবিধা পাওয়ার উদ্দেশ্যে দৈহিক ও মানসিক শক্তি ব্যয় করা হলে তাকে কি বলে, শ্রম বলে। যেমন দেখো আমি কিছুক্ষণ আগেই কিন্তু চিত্রের থেকে বুঝিয়ে দিয়েছি যে কৃষক যে শ্রম দেয় তার শ্রমটা হচ্ছে কি কায়িক শ্রম, আর ডাক্তার বা আইনজীবী এরা যে শ্রম দেয় সেটা হচ্ছে মানসিক শ্রম। আমি তোমাদেরকে কি দিচ্ছি, মানসিক শ্রম দিচ্ছি। তাহলে শ্রম থেকে আমরা কি ধারণাগুলো পাচ্ছি? দেখো শ্রম হলো মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রম। শ্রম মানবিক উপাদান। আমি আবারও বলছি, দেখো শ্রম হলো মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রম। শ্রম মানবিক উপাদান। নাম্বার 3, শ্রম ও শ্রমিক পরস্পরের সাথে কিন্তু নিবিড় সম্পর্ক রয়েছে। তারপর নাম্বার 4, শ্রম সঞ্চয় করা যায় না। নাম্বার 5, এটি কিন্তু গতিশীল। তো শ্রম থেকে আমরা এসব কি ধারণা পাই। এখান থেকেও কিন্তু তোমাদের জ্ঞানগুলো কোশ্চেন হতে পারে যে শ্রম কাকে বলে। এবার আসো মূলধন। দেখো মূলধন কি? সাধারণভাবে মূলধন বলতে ব্যবসায় নিয়োজিত টাকা পয়সাকে বোঝায়। আমি আবারও বলছি, দেখে মূলধন কি? সাধারণ কথায় যদি বলো মূলধন বলতে ব্যবসায় নিয়োজিত টাকা পয়সাকে বোঝায়, কিন্তু যদি ব্যাপকভাবে বলি তাহলে বলা যায় যে প্রাকৃতিক সম্পদের উপর উদ্ভাবনী শক্তি প্রয়োগ বা ব্যবহার করে যেসব দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয় এবং পুনরায় সৃষ্টি করে কাজে ব্যবহৃত হয় তাকে মূলধন বলে। আমি আবারও বলছি যে প্রাকৃতিক সম্পদের উপর উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে বা ব্যবহার করে যেসব দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয় এবং পুনরায় সৃষ্টি করে কাজে ব্যবহৃত হয় তাকে মূলধন বলে। যেমন দেখো অর্থ, কলকারখানা, কাঁচামাল, যন্ত্রপাতি, বিদ্যুৎ, গাড়ি, রেলপথ, সড়কপথ ইত্যাদি হচ্ছে কি মূলধনের এক্সাম্পল। তো আমরা মূলধন থেকে যেসব ধারণা পাই এখানেও কিছু কিছু ধারণা রয়েছে। সেই ধারণাগুলো কি? দেখো মূলধন উৎপাদনশীল, এটি হচ্ছে আয়ের উৎস। মূলধন কিন্তু উৎপাদনশীল, এটি আয়ের উৎস। এটি সঞ্চয়ের ফল, এটি অস্থায়ী, এটি গতিশীল।
আসে সংগঠন। সংগঠন বলতে সাধারণত একদল লোক যারা কোনো লক্ষ্য অর্জনের জন্য একত্রে কাজ করে। আবার বলছি, দেখো, সংগঠন বলতে বোঝায় যে একদল লোক যারা কোনো লক্ষ্য অর্জনের জন্য একত্রে কাজ করে। আর যদি আরও একটু সুন্দরভাবে বলো, সেক্ষেত্রে বলা যায় সংগঠন হচ্ছে মানবীয় কাঠামো যার মাধ্যমে উৎপাদনের উপকরণসমূহের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধনপূর্বক প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করা হয়, তাকে সংগঠন বলে। আমি আবারও বলছি, দেখো, সংগঠন হচ্ছে মানবীয় কাঠামো যার মাধ্যমে উৎপাদনের উপকরণসমূহের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধনপূর্বক প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করা হয়, তাকে সংগঠন বলে। তো সংগঠনের উপাদানের উপকরণসমূহ হচ্ছে কি, ভূমি ও শ্রম মূলধনকে একত্রিত করে তাদের মধ্যে একটা সমন্বয় সাধন করা। আমি আবারও বলছি, সংগঠন উৎপাদনের উপকরণসমূহ যথা ভূমি শ্রম মূলধনকে একত্রিত করে তাদেরকে সমন্বয় সাধন করে। তো ডিয়ার স্টুডেন্টস, সংগঠন থেকে আমরা যেসব ধারণাগুলো পাই সেগুলো হচ্ছে ভূমি শ্রম মূলধনকে একত্রিত করে এবং বিভিন্ন পর্যায়ে সম্পাদিত কাজের মধ্যে সমন্বয় সাধন করে। তারপরে হচ্ছে কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সম্পৃক্ত উপাদানকে কার্যকরভাবে ব্যবহার করে। এরপর হচ্ছে সকল স্তরে জবাবদিহিতা নিশ্চিত করে। আমি আবারও বলছি, ডিয়ার স্টুডেন্টস, আজান হচ্ছে, আমরা এই সময়টুকু আজানের জন্য বিরতি নিচ্ছি, আবার ক্লাসে ফিরে আসবো।
তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবারও চলে আসছি আমাদের মূল বিষয়। দেখো, এখন আমরা আলোচনা করব ভূমির বৈশিষ্ট্য। ভূমি হলো উৎপাদনের একটি আদি ও মৌলিক উপাদান। তাই ভূমি উৎপাদনের অন্যান্য উপাদানগুলো হতে কিছুটা স্বতন্ত্র এবং আলাদা। এই পরিপ্রেক্ষিতে ভূমির কতগুলো নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। তো ভূমির যে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, নাম্বার 1 পয়েন্ট রয়েছে প্রকৃতির দান। তো নেচার অফ গিফটস, ভূমি হচ্ছে কি প্রকৃতির দান। আমি সংজ্ঞার মধ্যেই বলেছি ভূমি কি প্রকৃতির দান। ভূমি মানুষের জন্য প্রকৃতির উপহার স্বরূপ। ভূমি মানুষ সৃষ্টি করতে পারেনি, করতে পারবেও না। সুতরাং ভূমির কোনো উৎপাদন খরচ নেই। মাটির উর্বরা শক্তি, খনিজ সম্পদ, বনজ সম্পদ, আবহাওয়া, সূর্যালোক, বৃষ্টিপাত এসবই প্রকৃতি মানুষকে মুক্ত হস্তে দান করেছে। এগুলো হচ্ছে ভূমির বৈশিষ্ট্য। এরপর আসো উৎপাদন ব্যয় নেই। ভূমির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ভূমির কোনো উৎপাদন ব্যয় নেই। এটি হচ্ছে প্রকৃতির দান। প্রকৃতির নানাবিধ উপকরণ দ্বারা সুসজ্জিত এই পৃথিবীতে মানুষের জন্মসূত্রে এই উপাদানগুলো লাভ করেছে। মানুষ ভূমি সৃষ্টি করেনি এবং করতেও পারবে না। তো অবশ্য মানুষ চেষ্টা করলে এবং পরিশ্রম দ্বারা বন জঙ্গল পরিষ্কার এবং সমুদ্রের উপকূলে বাদ দিয়ে যে ভূমি উদ্ধার করা হয় তার উৎপাদন কিন্তু কিছুটা হলেও খরচ আছে। এরপর দেখো সীমাবদ্ধ, যোগান সীমাবদ্ধ। তো ভূমির যোগান কিন্তু নির্দিষ্ট এবং সীমাবদ্ধ। এর যোগান মানুষ বাড়ানোর চেষ্টাও ক্ষমতার বাইরে, কিন্তু ইচ্ছা করলে সে বাড়াতে পারে না, আবার ইচ্ছা করলে বা কমাতেও পারে না। বনভূমি পরিষ্কার করে কিংবা সমুদ্রের নদীতে বাঁধ নির্মাণ করে মানুষের ভূমির যোগান অতি সামান্য বৃদ্ধি করতে পারে। অন্যদিকে যদি ভূমিকম্প, বৃষ্টিপাত, প্রবাহ ইত্যাদি ভূমির যোগান সামান্য কিছুটা হ্রাস পেতে পারে। অর্থাৎ যার বলা যায় যে ভূমির যোগান মোটামুটিভাবে সীমাবদ্ধ। ভূমির মূল্যের যতই হ্রাস বৃদ্ধি হোক না কেন, ভূমির যোগান মোটামুটি সর্বদাই কিন্তু স্থির থাকবে। এরপর হচ্ছে আদিম ও অক্ষয়। ভূমি কিন্তু আদিম ও অক্ষয়, এর ক্ষয় নেই, বিনাশ নেই। তো এই আদিম অক্ষয় ক্ষমতার উপর ভিত্তি করে ভূমির একটা খাজনা তত্ত্ব উদ্ভব হয়েছে, যার নাম হয়েছে রিকার্ডোর খাজনা তত্ত্ব। এরপর রয়েছে হস্তান্তর যোগ্য নয়। আর একটা রয়েছে গুণগত মান ভিন্নতা। তো দেখো, সকল ভূমির গুণগত মান কিন্তু এক নয়। কোনো ভূমি বেশি উর্বর, আবার কোনো ভূমি কিন্তু একটু কম উর্বর, আবার কোনো ভূমি কিন্তু একেবারেই ঊষর, কোনো উর্বরতা নেই। এই অবস্থার দিক থেকে ভূমি কিন্তু বিভিন্ন মানসম্পন্ন হয়। তো জনবহুল শিল্প সমৃদ্ধ এলাকায় ভূমি নিবৃত্ত পল্লী অঞ্চলের ভূমি থেকে অনেক বেশি কিন্তু আবার মূল্যবান। তারপরের পয়েন্ট হচ্ছে হস্তান্তরযোগ্য নয়। অন্যান্য উপাদানের সাথে ভূমির একটি মৌলিক পার্থক্য যে ভৌগোলিক ভূমিকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে পারে না। বেশি বেতনের শ্রমিক যেমন এক স্থান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, কিন্তু সেরকমের ভাবে ভূমি কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে না। এরপর হচ্ছে ভূমির বিকল্প ব্যবহার। ভূমির কিন্তু একটা বিকল্প ব্যবহার রয়েছে।
তো সে ব্যবহারটা কি, ভূমির যোগান সীমিত হলেও এর গতিশীলতা না থাকলেও এর বিকল্প ব্যবহার থাকবে। যেমন ধরো, একখণ্ড জমিতে তুমি কি কৃষিবাদ করতে পারো, আবার ইচ্ছা করলে ওই জমির উপর কোনো ফ্যাক্টরিও করতে পারো। সেটা হচ্ছে প্লেস অনুযায়ী নির্ভর করবে, তোমার ভূমির প্লেস অনুযায়ী নির্ভর করবে। তো ভূমির এক্ষেত্রে কি হলো, বিকল্প ব্যবহার হলো। এরপর আছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির প্রভাব। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ভূমির ক্ষেত্রে সবচেয়ে বেশি কিন্তু প্রযোজ্য। কোনো নির্দিষ্ট ভূমিতে শ্রম মূলধন বৃদ্ধি করে সমানুপাতিক হারে উৎপাদন বাড়ানো যায় না। একই জমিতে একাধিক পরিমাণ শ্রম মূলধন নিয়োগ করলে মোট উৎপাদন বাড়লেও প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পায়। যেমন ধরো, বনজ, জলজ, খনিজ সম্পদ আহরণের ক্ষেত্রে এ বিষয়টি কিন্তু প্রযোজ্য নয়। যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রভাব একটু পরে আমি আলোচনা করব আরো বিস্তারিতভাবে। এরপর আসে চিরস্থায়ী। ভূমি উৎপাদনের উপাদান হিসেবে কিন্তু চিরস্থায়ী। কিভাবে দেখো, যে ভূমি আবহমান কাল হতে আছে এবং অনাগত ভবিষ্যতেও থাকবে। সুতরাং ভূমির অন্যান্য উপাদানের মতো অস্থায়ী নয়, এর কোনো বিনাশ নেই। এক লাস্ট যে পয়েন্টটা রয়েছে, সকল ভূমি সমজাতীয় নয়। পৃথিবীতে যেসব ভূমি রয়েছে তা সমজাতীয় সমান গুণসম্পন্ন কিন্তু নয়। দেখো, যে কোনো মাটি বেশি উর্বর, আবার কোনো মাটি কম উর্বর, আবার কোনো মাটি কিন্তু একেবারেই উর্বর নয়। ব্যবহারিক উপযোগিতার দিক থেকে বিভিন্ন ভূমির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। যেমন দেখো, গ্রামের তুলনায় শহরের জমির কিন্তু গুরুত্ব বেশি। তো এগুলো গেল হচ্ছে ভূমির বৈশিষ্ট্য। এরপরে আসো, ভূমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকর ব্যাখ্যা করো। প্রশ্নটা আমি আবারও বলছি, এখানে তোমাদের 3 মার্কের প্রশ্ন থাকবে যে ভূমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর ব্যাখ্যা করো। তো দেখো, যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একই ভূমিতে উৎপাদনের উপকরণ আনুপাতিক হারে বৃদ্ধি করা সত্ত্বেও একটি নির্দিষ্ট স্তরের পরে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। আমি আবারও বলছি, যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একই ভূমিতে উৎপাদনের উপকরণ আনুপাতিক হারে বৃদ্ধি করা সত্ত্বেও একটি নির্দিষ্ট স্তরের পরে প্রান্তিক উপাদান ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। একে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। সাধারণত ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ভূমির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য। তো দেখো, ভূমিতে কিভাবে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি হ্রাস পায়। দেখো, আমি একটা তোমাদের উদাহরণ দিচ্ছি। বছর, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর এবং
পঞ্চম বছর। এটা হচ্ছে কি 1 একর জমিতে ধান উৎপাদনের পরিমাণ আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো শ্রম, মূলধন, টাকা, মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন। দেখো প্রথম বছর 5,000 টাকায় মোট উৎপাদন হয়েছে 50 কুইন্টাল। এরপর প্রান্তিক উৎপাদন কি হচ্ছে? 0, নেই। দ্বিতীয় বছর মূলধন হচ্ছে 10,000 টাকা, মোট উৎপাদন 65 কুইন্টাল, প্রান্তিক উৎপাদন 15 কুইন্টাল। তৃতীয় বছর মোট মূলধন হচ্ছে 15,000 টাকা অর্থাৎ 15,000 টাকা এবং মোট উৎপাদন হচ্ছে কত? 15,000 টাকায় মোট উৎপাদন হচ্ছে 85,000 টাকা, কিন্তু প্রান্তিক উৎপাদন হচ্ছে 20 কুইন্টাল। চতুর্থ বছর মূলধন হচ্ছে কত? 20,000 টাকা, মোট উৎপাদন 95 কুইন্টাল এবং নিট উৎপাদন প্রান্তিক উৎপাদন হচ্ছে 10 কুইন্টাল। পঞ্চম বছর মূলধনের পরিমাণ কিন্তু আরও বেড়েছে, 25,000, আস্তে আস্তে করে মূলধনের পরিমাণ বাড়ছে। 25,000 টাকা, মোট উৎপাদন 100 কুইন্টাল, কিন্তু প্রান্তিক উৎপাদন কমে গেছে। এখানে 5 কুইন্টাল হচ্ছে প্রান্তিক উৎপাদন। তো দেখো তৃতীয় বছর কি করছে? প্রান্তিক উৎপাদন বেড়েছে একই জমিতে। শ্রম, মূলধন কি ক্রমান্বয়ে বাড়ছে বছর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বছর মূলধন ক্রমান্বয়ে বাড়ছে, মোট উৎপাদন বাড়লেও প্রান্তিক উৎপাদন কিন্তু বাড়ে নেই। তো আমরা এই আলোচনার প্রেক্ষিতে বলতে পারি যে কোনো নির্দিষ্ট ভূমিতে শ্রম, মূলধন বৃদ্ধি করেও সমানুপাতিক হারে উৎপাদন বাড়ানো যায় না। একই জমিতে অধিক পরিমাণ শ্রম ও মূলধন নিয়োগ করলে মোট উৎপাদন বাড়লেও কিন্তু প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। সুতরাং এই নিয়ম কিন্তু ভূমির ক্ষেত্রে কার্যকর, বাট বনজ, জলজ, খনিজ সম্পদ আহরণের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি প্রযোজ্য নয়। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো ভূমির ক্ষেত্রে আমি এই প্রশ্নটা আলোচনা করে শেষ করে দিব। দেখো ভূমি হচ্ছে প্রকৃতির দান, আদিম ও অক্ষয় ব্যাখ্যা করো। এখানে নাম্বার 2 কোশ্চেন, অনুধাবনমূলক কোশ্চেনের ক্ষেত্রে আসতে পারে যে ভূমি প্রকৃতির দান, আদিম ও অক্ষয় ব্যাখ্যা করো। তো দেখো প্রথমে যদি এই প্রশ্নটা এসে থাকে তাহলে প্রথমে আমরা কি বলবো? আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে ভূমি বলে। ভূমির সংজ্ঞাটা লিখলাম, যেমন ধরো মাটি, আলো, বাতাস, বৃষ্টিপাত, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, বনজ সম্পদ, সূর্যকিরণ ইত্যাদি ইত্যাদি। এরপরে যেটা বলবো তা হলো যে প্রকৃতির কি বলছে? ভূমি প্রকৃতির দান, আদিম ও অক্ষয়। তাহলে প্রকৃতির দান সম্পর্কে আমরা ব্যাখ্যা করব। দেখো যে প্রকৃতির দান, ভূমি মানুষের জন্য প্রকৃতির উপহার স্বরূপ। ভূমি মানুষ সৃষ্টি করতে পারেনি, পারবেও না। সুতরাং ভূমির কোনো উৎপাদন খরচ নেই। মাটির উর্বরা শক্তি, খনিজ সম্পদ, বনজ সম্পদ, আবহাওয়া, সূর্যালোক, বৃষ্টিপাত এসবই কিন্তু মানুষ প্রকৃতিকে নয়, বরং প্রকৃতি মানুষকে মুক্ত হস্তে দান করেছে। তাই বলা হয় ল্যান্ড ইজ নেচারস গিফট টু ম্যান। ল্যান্ড ইজ নেচার গিফট টু ম্যান, এটা হচ্ছে প্রকৃতির দান। এবার আসো আদিম ও অক্ষয়। দেখো ভূমির কিছু আদিম ও অক্ষয় ক্ষমতার জন্য উৎপাদনের অন্যান্য উপাদান হতে আলাদা।
অক্ষয় ক্ষমতার উপর ভিত্তি করে রিকার্ডোর খাজনা তত্ত্বের উদ্ভব হয়েছে। রিকার্ডোর মতে উর্বরা শক্তি আদিম এবং অবিনশ্বর, কিন্তু এ ধারণা সম্পূর্ণ সত্য নয়। যেমন ধরো, বনজ সম্পদ, জলজ সম্পদ, খনিজ সম্পদ অনবরত আহরণে এদের অস্তিত্ব লোপ পায়। তবে একই ভূমি বারবার ঘর্ষণে এর উৎপাদিকের শক্তি হ্রাস পায়। সূর্যকিরণ, বায়ু, আর্দ্রতা ইত্যাদি কিন্তু যে ভূমির যে আর কতগুলো মৌলিক উপাদান রয়েছে সেগুলো কিন্তু অক্ষয়, সেগুলো কিন্তু শুধু ল্যান্ডের ক্ষেত্রে অর্থাৎ মাটির ক্ষেত্রে হ্রাস পায়, অন্যান্য যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু হ্রাস পায় না। তো আমরা পরিশেষে বলতে পারি যে উৎপাদনের অন্যান্য উপাদানগুলোর মধ্যে ভূমি একমাত্র উপাদান যা ছাড়া উৎপাদন সম্ভব নয়। তাই বলা হয় ভূমি প্রকৃতির দান। এটি আদিম এবং অক্ষয় হিসেবে উৎপাদনের অন্যান্য উপাদান হতে আলাদা। এটা হচ্ছে কি তোমাদের, আমি আবারও বলছি, এটা কিন্তু 2 মার্কের কোশ্চেন থাকবে, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন থাকবে যে ভূমি প্রকৃতির দান, আদিম ও অক্ষয় ব্যাখ্যা করো। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম সেগুলো হচ্ছে, দেখো, আমরা মার্কেটিংয়ের প্রোডাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিংয়ের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। সেখানে দ্বিতীয় চ্যাপ্টারে ছিল কি ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তো ফ্যাক্টরস অফ প্রোডাকশনের মধ্যে রয়েছে, ফ্যাক্টরস অফ প্রোডাকশনের আগে আমরা জেনেছি প্রোডাকশন সম্পর্কে, তাই না? প্রোডাকশন সম্পর্কে জেনেছি, তারপর জেনেছি ফ্যাক্টর সম্পর্কে। ফ্যাক্টরসের উপাদান রয়েছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এ সম্পর্কে জেনেছি। এবং ভূমি সম্পর্কে বিস্তারিত আমরা এখন আলোচনা করেছি। ভূমি সম্পর্কে জেনেছি, তো শ্রম সম্পর্কে জেনেছি, মূলধন সম্পর্কে জেনেছি, আরও জেনেছি সংগঠন সম্পর্কে। তারপর আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে ভূমির বৈশিষ্ট্য সম্পর্কে, এবং ভূমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকর ব্যাখ্যা করো, সে সম্পর্কে জেনেছি। এক লাস্ট যেটা জেনেছি সেটা হচ্ছে ভূমি প্রকৃতি দান, আদিম এবং অক্ষয় ব্যাখ্যা করো। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা বাসায় কিন্তু নিয়মিত পড়াশোনা করবে এবং প্রত্যেকটা লাইভ ক্লাস তোমরা দেখবে। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, কমেন্টস বক্সের মাধ্যমে জানাবে, এবং নেক্সট ক্লাসে হয়তো সাথে সাথে তোমাদেরকে কমেন্টসগুলোর সাথে সাথে পড়া হয় না, পরবর্তী ক্লাসে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তোমরা যদি এখন ক্লাসে থাকতে তোমাদের সাথে সরাসরি দেখা হতো, তোমাদের সাথে পরিচয় বিনিময় হতো। যাই হোক, এই পরিস্থিতির জন্য আমাদের হয়তো সেটা হয়নি, কিন্তু যে কোনোদিন হবে না সেরকমের নয়। হয়তো আল্লাহ চাইলে আমরা শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে আমাদের। তো তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং একটু একটু করে এগিয়ে যাও, তাই না? একটু একটু করে এগিয়ে যাও, কারণ আমি বলবো যে সময়ের 1 কোর, অসময়ের 10 কোর। তোমরা এই সময়টাকে কাজে লাগো, সুস্থ থাকো, ভালো থাকো, এবং নিজেরা ভালো থাকো এবং পরিবারকেও ভালো রাখো। আমি এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে।